সকালের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সশস্ত্র বাহিনী দিবস আজ। মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। এরপরই শ্রদ্ধা জানান ৩ বাহিনী প্রধান। সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। ইতিহাসে ২১ নভেম্বর দিনটিকে বলা হয় সম্মান, সাহস আর দেশ রক্ষার প্রতীক। ১৯৭১ সালে এ দিনে একসঙ্গে যুদ্ধে নামে সেনা, নৌ ও বিমান বাহিনী। এই সমন্বিত অভিযানে মুক্তিযুদ্ধকে নিয়ে যায় বিজয়ের আরও কাছে। সেই থেকেই সশস্ত্র বাহিনী দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। গণতন্ত্রকে এগিয়ে নিতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশে সফল হয়েছে। এই ব্যবস্থা ফিরে আসার মধ্য দিয়ে নির্বাচনে আস্থা ফিরবে জনগণের, এমনটাই মনে করছেন রাষ্ট্রবিজ্ঞানী এবং আইন বিশেষজ্ঞরা। তারা বলছেন, গণতন্ত্রের মৌলিক কাঠামো হিসেবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে দিয়েছে আদালত। তবে কাঠামো টেকসই না হলে এই ব্যবস্থাও ফ্যাসিবাদের রূপ নিতে পারে। সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে রাজশাহী বিভাগে শুরু হলো পুলিশের বিশেষ অভিযান অপারেশন ফার্স্ট লাইট। রাতভর চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় এই বিশেষ অভিযানে ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এবার শুনবেন বিস্তারিত। একাত্তরের ২১শে নভেম্বর মহান মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ সূচনা করেন। সেই থেকেই স্বাধীনতা যুদ্ধে ৩ বাহিনীর অবদান এবং বীরত্বগাথা গভীর শ্রদ্ধায় স্মরণ করে বাংলাদেশ। ভোরের আলো ফুটতেই নীরবতা ভেঙে জেগে ওঠে শিখা অনির্বাণ। শুরুতেই ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সে সময় শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপ্রধান। বিউগলে বেজে ওঠে শ্রদ্ধার করুণ সুর। রাষ্ট্রপতির পর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ৩ বাহিনীর চৌকস দল দেন গার্ড অফ অনার। শ্রদ্ধা নিবেদন শেষে শোক বইতে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা। পরে শহীদ বেদিতে নিজ নিজ বাহিনীর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন ৩ বাহিনীর প্রধানও। সশস্ত্র বাহিনী দিবস শুধু স্মরণ নয়, জাতির নিরাপত্তায় দাঁড়িয়ে থাকা প্রতিটি সদস্যের প্রতি অটুট সম্মান। ১৯৭১ বাংলার স্বাধীনতাকামীদের নিধনে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তান সেনাবাহিনী। দেশ মাতৃকাকে স্বাধীন করতে সেই আঁধারের মধ্যেই প্রতিরোধের দীপ জ্বেলে দেন ৩ বাহিনীর অকুতোভয় সদস্যরা। তাদের সমন্বিত আক্রমণে ভেঙে পড়তে থাকে পাকিস্তানিরা। নৌবাহিনীর দুঃসাহসিক অপারেশন জ্যাকপট, শত্রুপক্ষের উপর আকাশপথে বিমান বাহিনীর একের পর এক আঘাত আর সেনাবাহিনীর সম্মুখ যুদ্ধ, সব মিলেই তৈরি হয় বিজয়ের পথ। আজ সশস্ত্র বাহিনী শুধু দেশের সার্বভৌমত্ব রক্ষাই করছে না, সন্ত্রাস দমন, দুর্যোগ মোকাবেলা, শান্তিরক্ষা মিশন কিংবা যে কোনো সংকটে সাহসের সঙ্গে এগিয়ে আসে সশস্ত্র বাহিনী। নতুন প্রযুক্তি, আধুনিক অস্ত্র, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ সব মিলিয়ে সশস্ত্র বাহিনী এখন আরও ক্ষিপ্র, আরও দক্ষ। যুদ্ধবিমান চালানো থেকে শান্তিরক্ষা মিশনের নেতৃত্ব, নারী সদস্যরাও এখন বাহিনীর শক্তির অন্যতম অংশ। অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, নির্বাচনের নিরাপত্তা, মহাসড়ক থেকে পাহাড়, সমুদ্রের উত্তাল জলরাশি, যেখানেই দরকার সেখানেই সরব ৩ বাহিনী। বিশ্বের সবচেয়ে কঠিন মিশনগুলোতেও বাংলাদেশের শান্তিরক্ষীরা রাখছে অসাধারণ ভূমিকা। অনেকদিন ধরেই বাংলাদেশ শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর অন্যতম। সাহস, শৃঙ্খলা আর দায়িত্ব, এই ৩ স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। ২১ নভেম্বর তাই শুধু অতীত স্মরণ নয়, ভবিষ্যতের অঙ্গীকার। ২০১১ সালে আপিল বিভাগের রায়ে
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর থেকে রাজপথে নামে বিএনপি, জামায়াত সহ তৎকালীন বিরোধী দলগুলো, যার অংশ হিসেবে 14 সালে নির্বাচনে বর্জন করে বিএনপি নেতৃত্বাধীন জোট। 18 সালে নির্বাচনে অংশ নিলেও 24 সালে আবারও বয়কট করে ভোট। একই সঙ্গে রাজপথে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সোচ্চার ছিল দলগুলো। সেই নির্বাচনটা হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। অবশেষে ফিরল কাঙ্ক্ষিত সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা। আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধানের 13 সংশোধনী বাতিলের রায় অবৈধ ঘোষণা করে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্ত দিয়েছে সর্বোচ্চ আদালত। এর মধ্য দিয়ে সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও আসন্ন 13 জাতীয় সংসদ নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনেই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে 14 জাতীয় সংসদ নির্বাচন থেকে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল না হলে কর্তৃত্ববাদ ফিরে আসতো না বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষক। তবে কাঠামো টেকসই না হলে তত্ত্বাবধায়ক ব্যবস্থাও ফ্যাসিবাদে রূপ নিতে পারে এমন শঙ্কা তার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি আপনি বাতিল না করতেন, হয়তোবা ফ্যাসিবাদ কর্তৃত্ববাদ বাংলাদেশে ফিরে আসতো না। এই রায়ের মাধ্যমে মানুষের আস্থা ফিরে আসবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যদি আপনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে টেকসই করতে চান, তাহলে আপনি এমন একটা কাঠামো তৈরি করতে হবে আপনাকে, যে কাঠামোটা আর কখনো নিজেও কর্তৃত্ববাদ বা ফ্যাসিবাদকে ফিরিয়ে না আসে। সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবীর মতে গণতন্ত্রকে এগিয়ে নিতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশে সফল হয়েছে। গণতন্ত্রের মৌলিক কাঠামো হিসেবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে দিয়েছে আদালত। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত হওয়া এবং তার অধীনে নির্বাচন হওয়াতে মানুষের ভোটাধিকার সুনিশ্চিত হয়েছিল। সুতরাং মানুষের কাছে এটা প্রমাণিত হয়েছে যে গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটা সঠিক একটা মেকানিজম, যেটা বাংলাদেশে কাজ করেছে। আদালতের কাছে মূল বিবেচ্য বিষয় হচ্ছে আমাদের সাংবিধানিক মৌলিক কাঠামো কিনা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটা আমরা আর্গুমেন্ট করেছি যে হ্যাঁ, এটা মৌলিক কাঠামো গণতন্ত্রের স্বার্থে এবং আমাদের দেশের মানুষের ভোটাধিকারের স্বার্থে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য তৈরি হলেও এই সরকারের রূপরেখা নিয়ে ঐক্য তৈরি হয়নি। জুলাই জাতীয় সনদে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়ার কিছু অংশে নোট অফ ডিসেন্ট আছে বেশ কিছু রাজনৈতিক দলের। বৃহস্পতিবার মধ্যরাত একই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় শুরু হয় পুলিশের বিশেষ অভিযান অপারেশন ফার্স্ট লাইট। রাজশাহী রেঞ্জ পুলিশের 2 জন অতিরিক্ত ডিআইজির নেতৃত্বে 4টি দলে বিভক্ত হয়ে 2 শতাধিক পুলিশ অভিযান চালায়। এই 2 জেলার চিহ্নিত চোর, ডাকাত, অস্ত্র ও মাদক কারবারিদের ধরতে তাদের বাড়ি ও অপরাধ স্পটগুলোতে চলে চিরুনি অভিযান। বিভিন্ন মামলায় পলাতক আসামিদের ধরতেও হানা দেয় পুলিশ। শুক্রবার সকাল 7টা পর্যন্ত চলা অভিযানে চাঁপাইনবাবগঞ্জ থেকে 41 জন ও নওগাঁ থেকে 22 জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে 8 জন চিহ্নিত ডাকাত ও বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী রয়েছেন। পুলিশ উদ্ধার করেছে 10টি দেশীয় অস্ত্র ও মাদক দ্রব্য। এই অভিযানে মূলত মাদক ব্যবসায়ী, তারপর হচ্ছে ডাকাত, চোর, ছিনতাইকারী, নিয়মিত মামলার আসামি যাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা আছে সেগুলি। এই অভিযান জোরদার করার দাবি স্থানীয়দের। রাত্রি লাগলে সন্ধ্যার পরপরই গাড়ি ডাকাইতে হয়, মানুষ চলতে পারে না রোডে, মানুষের প্রয়োজন থাকলেও মানুষ চলতে পারে না, এটা বিরাট সমস্যা। এই অভিযান মাঝে মধ্যে পরিচালিত হলে ভালো হবে। পুলিশ জানায় নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অপরাধ দমনে পর্যায়ক্রমে পুরো বিভাগে এ অভিযান চলবে। ইলেকশনকে সামনে রেখে মূলত একটি ইতিবাচক এবং সুন্দর পরিবেশ সৃষ্টির জন্য আমরা এই অভিযান পরিচালনা করছি এবং এই অভিযানটি চলতে থাকবে। গত 9 নভেম্বর পদ্মার চরে পুলিশ, র্যাব ও এপিবিএন সদস্যদের যৌথ অভিযান অপারেশন ফার্স্ট লাইট পরিচালিত হয়। এতে 67 জন গ্রেপ্তার ও উদ্ধার হয় 10টি আগ্নেয়াস্ত্র।